হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? মেয়েদের উচ্চশিক্ষা বৃদ্ধির জন্য কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না 2.0 প্রকল্প চালু করেছে? খুবই গুরুত্বপূর্ণ। মেয়েদের আজকের দিনে মেয়েদের আত্মনির্ভর করার জন্য বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্কিম নিয়ে এসেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম আমাদের লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী রয়েছে। সেরকমই মুখ্যমন্ত্রী নিযুত ময়না 2.0 প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, আসাম। আসামের মুখ্যমন্ত্রী খুবই ফেমাস, আমরা তার সম্পর্কে প্রায় নিউজে দেখি, হেমন্ত বিশ্ব শর্মা। তিনি আগে কংগ্রেসের একজন এমপি ছিলেন, কিন্তু পরবর্তীকালে বর্তমানে তিনি এখন বিজেপির এমপি। তো তিনি নিযুত ময়না 2.0 আসামের গুয়াহাটিতে চালু করেছেন। এটা কি সংক্রান্ত? উচ্চশিক্ষায় যেসব মেয়েরা শিক্ষিত হচ্ছে বা পড়াশোনা করছে তাদেরকে এটা আর্থিক সাহায্য প্রদান করার জন্য এটা একটা স্কিম। এর লক্ষ্য হচ্ছে যেসব ছাত্রীরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে তাদের, অথবা সমস্ত ছাত্রী যারা অর্থনৈতিক পটভূমি বা অর্থনীতিতে দুর্বল বা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ, সবার জন্যই নির্বিশেষে এটা করা রয়েছে। যেমন কন্যাশ্রী, এটা কিন্তু কোনো রকমের যে কম যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল তাদের জন্য সেরকম কিন্তু নয়, সমস্ত মেয়েরাই কিন্তু কন্যাশ্রী পেয়ে থাকে। সেরকম এই স্কিমটাও কিন্তু সমস্ত ছাত্রীরাই কিন্তু পাবে। এটা তার কারণ হচ্ছে কি, প্রচুর আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি স্কুল ছুট, মানে স্কুল থেকে প্রচুর স্টুডেন্টরা ড্রপ আউট হচ্ছে। ফলে এইচএস পর্যন্ত অনেকে পড়াশুনো করছে না, অর্থাৎ তারা যাতে পড়াশুনো করে সেই কারণে এই স্কিম নেওয়া হয়েছে। অর্থাৎ এটা এইচএস থেকে পিজি পর্যন্ত কিন্তু পড়ানো হবে। পুরো আসাম জুড়ে এই ইভেন্টটা করা হয়েছে 2025-26 অর্থবর্ষে। এতে 6 লাখেরও বেশি ছাত্রী উপকৃত হবে। এখানে অর্থের দিক থেকে এইচএস এর প্রথম বর্ষের মেয়েরা প্রতি মাসে 1,000 টাকা করে পাবে। এভাবে এক বছরে 10,000 টাকা করে পাবে। সেরকম স্নাতক বা আন্ডার গ্রাজুয়েট স্তরে প্রত্যেক মেয়েরা 1,250 টাকা করে প্রতি মাসে, অর্থাৎ 12,500 টাকা পাবে প্রতি বছর। আর পিজি বা স্নাতকোত্তর মেয়েরা 2,500 টাকা প্রতি মাসে করে 25,000 টাকা প্রতি বছর পাবে। এক্ষেত্রে প্রতি শিক্ষাবর্ষে 10 মাসের জন্য এই সহায়তা প্রদান করা হবে। তার কারণ 1 মাস যে এক্সাম হয়, আর 1 মাস যেটা এক্সাম মানে পরে যে ছুটি থাকে সেই ব্যাপারটা থাকে। সেই কারণে 10 মাসের জন্য এটা করা হয়েছে এই স্কিমটা। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা ওয়েট ফর জব থেকে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজ এর স্টাডি ম্যাটেরিয়াল উইথ পিডিএফ কালেক্ট করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। সামনে অনেক এক্সাম রয়েছে, তার প্রস্তুতির জন্য এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। RS-28 সম্রাট কোন দেশ দ্বারা তৈরি করা একটা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল? অ্যান্সার বেসিক্যালি অবশ্যই আমাদের রাশিয়া। আমরা জানি ভারতের মানে পৃথিবীর দুটো সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, তাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, যেটা বহুদিন আমরা জানি 1947 সালের পর থেকেই যে ঠান্ডা লড়াই, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে যে ঠান্ডা লড়াই চলছিল সেটা এখনো কিন্তু ক্রমাগত রয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম এবং রাশিয়া দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির মধ্যে অন্যতম। তো এদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, তার কারণ দেখছি রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক এবং রাশিয়া হচ্ছে সামাজিক ভাবধারণা, সোশ্যালিস্ট আইডিওলজিতে বড় হয়েছে। তো এদের মধ্যে RS-28 সম্রাট, যেটা অন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করা হয়েছে, যেটা ন্যাটো দ্বারা, ন্যাটো এটাকে শয়তান 2 নামে এটাকে ঘোষণা করেছে। ন্যাটো একটা সংস্থা যেটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কিছুদিন আগে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চুক্তিরই কারণ ছিল ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে চেয়েছিল। তো এই ক্ষেপণাস্ত্রটা RS-28 ক্ষেপণাস্ত্রটা ভীষণ মানে 1,800 কিলোমিটার, 18,000 কিলোমিটার পর্যন্ত দূরের কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে এটা কিন্তু আঘাত করতে পারে। ফলে এটা প্রথমভাবে 2022 সালের 20 এপ্রিল কিন্তু এটা সাকসেসফুল টেস্ট হয়ে গেছে। ফলে এটা আমেরিকার পক্ষে একটা চিন্তাজনক বিষয় অবশ্যই রয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের ইনফরমেশন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। HQ-16 কোন দেশ দ্বারা তৈরি করা একটা সারফেস টু এয়ার মিসাইল, যেটা স্যাম বলা হয়, সারফেস টু এয়ার মিসাইল। বিভিন্ন ধরনের মিসাইল হয়, সারফেস টু সারফেস, সারফেস টু এয়ার, বিভিন্ন ধরনের মিসাইল হয়ে থাকে। তার মধ্যে সারফেস টু এয়ার মিসাইল স্যাম HQ-16 কোন দেশের দ্বারা? এটা চায়না। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উইনকিনসন, যেটা এক্সপেরিমেন্টাল একটা এয়ারক্রাফট অ্যাসোসিয়েশন, এয়ার ভেঞ্চার শোতে চীনের HQ-16 ক্ষেপণাস্ত্রের একটি মডেল উন্মোচন করেছেন। এটা চীনের দ্বারা সারফেস টু এয়ার মিসাইল একটা সিস্টেম। এটা বিমান বা ক্রুজ বা ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার বা যেগুলো মনুষ্যবিহীন জাহাজ হয়ে থাকে, আকাশযান হয়ে থাকে,
তা সেখান থেকে লক্ষ্যবস্তু করার জন্য ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু যে কোনো 360 ডিগ্রি যে কোনো জায়গার লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। অর্থাৎ চীনের যে ডিফেন্সে এটা কিন্তু আরেকটা মুকুটে পালক হিসেবে কিন্তু যুক্ত হলো, যেটা ভারতের জন্য ভীষণ থ্রেটের একটা ব্যাপার। পরবর্তী প্রশ্ন, উত্তরকাশীতে ক্ষীরগঙ্গা নদীর উপরে মেঘ ভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হয়েছে, কোন গ্রাম এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে? অবশ্যই অ্যান্সার হচ্ছে ধারালি। আমরা জানি উত্তরাখণ্ড থেকে আমাদের যে বহু নদী, বিশেষ করে গঙ্গা যে উৎপত্তি হয়েছে আমরা জানি, অলকানন্দা তার মানে প্রধান যে নদী, গঙ্গার উপনদী বলতে পারো, বা যেটা মূল স্রোত। আমরা যদি জিওগ্রাফি ক্লাস তোমরা যদি করো তাহলে অবশ্যই জানতে পারবে কিভাবে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। নন্দপ্রয়াগ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ কি অলকানন্দার সাথে কিভাবে সম্পর্ক, এগুলো সম্পর্কে আমরা আলোচনা অবশ্যই অন্য কোনো ক্লাসে করব। তো অলকানন্দের একটা উপনদী হচ্ছে ক্ষীরগঙ্গা নদী। সেখানে বৃষ্টির কারণে মেঘ ভাঙা বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টিকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়, তার ফলে ধারালিতে একটা আকস্মিক বন্যা হয়েছে, যেটা উত্তরকাশী জেলার একটা উচ্চতার গ্রাম। তো এটা হিমালয়ে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। তো উত্তরাখণ্ড এই কারণে খুবই মানে দেবভূমি হলেও এখানে কিন্তু প্রচুর মানুষ এই বন্যার কারণে বা বর্ষাকালে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল এআই সিটি ইন্ডেক্সে ভারতের কোন শহর সর্বোচ্চ স্থান পেয়েছে? অবশ্যই আমাদের ব্যাঙ্গালোর, যেটা আমাদের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালোর রয়েছে, সব থেকে ডেভেলপমেন্ট রয়েছে। ব্যাঙ্গালোর 26তম স্থান অধিকার করেছে গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্ডেক্সে, যা ভারতের শীর্ষ এআই হাব হয়ে উঠেছে। এছাড়া ভারতের অন্যান্য শহর মুম্বাই, দিল্লি, চেন্নাই এগুলোও র্যাঙ্কিং এ রয়েছে কিন্তু অনেক পেছনে। এর মধ্যে মুম্বাই এবং দিল্লি আমরা জানি ট্রাফিক ম্যানেজমেন্ট এবং পাবলিক সিকিউরিটিতে এআই ব্যবহার করেছে। বিশ্বের 5টা শহর যেখানে এআই শীর্ষস্থানে রয়েছে, এআই সবচেয়ে বেশি ব্যবহার হয়, প্রথমত সিঙ্গাপুর, যেটা আমাদের সব থেকে ছোট শহর এবং সবচেয়ে ছোট দেশের মতো, সবচেয়ে ছোট দেশ বলবো না, মানে সবচেয়ে ছোট দেশ বলে ভ্যাটিকান সিটি হবে। ডেভেলপমেন্টের দিক থেকে একটা শহর যেটাই পুরো দেশ, সিঙ্গাপুর। এর সম্পর্কে তোমরা যদি জানতে চাও কমেন্ট করো। সিওল, যেটা সাউথ কোরিয়ায় রয়েছে, সিওল ক্যাপিটাল, খুব ডেভেলপড হয়েছে। বেজিং চীনে রয়েছে, দুবাই এবং সান ফ্রান্সিসকো, দুবাই আমাদের ইউনাইটেড আরব এমিরেটে রয়েছে, আর সান ফ্রান্সিসকো ইউএসএ রয়েছে। এই জায়গাগুলোতে এআই এর প্রচুর ব্যবহার রয়েছে। দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন কে? অবশ্যই আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন, যেটা কর্তব্য পথ নিউ দিল্লিতে অবস্থিত। এটা যে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের একটা অংশ। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের মাধ্যমে মনে রাখা দরকার, আমাদের যে নতুন পার্লামেন্ট ভবন তৈরি হয়েছে সেটা এই সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের মধ্যে। প্রধানমন্ত্রীর বাসভবনও এই সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের মধ্যে। তো এর মাধ্যমে অনেক কিছু সেক্রেটারিয়েট ভবন থেকে শুরু করে সবকিছু বানানো হয়েছে। এর লক্ষ্য হচ্ছে যে আমাদের প্রশাসনিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোকে সুবিন্যস্ত করা, অর্থাৎ অ্যারেঞ্জ করা, যাতে ভারতে সঠিকভাবে শাসন প্রণালী চালনা করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, লাদাখে প্রথম বোটানিক্যাল গার্ডেন কোথায় তৈরি করা হচ্ছে? লাদাখ আমাদের ইউনিয়ন টেরিটরি, সবচেয়ে নবাগত ইউনিয়ন টেরিটরি লাদাখ, যেটা আমাদের 2019 সালে তৈরি হয়েছে জম্মু কাশ্মীরে 370 ধারার অবলুপ্তির পরে। তো এখানে প্রথম বোটানিক্যাল গার্ডেন কোথায় তৈরি করা হচ্ছে? অবশ্যই অ্যান্সার হচ্ছে সায়ক গ্রামে, পূর্ব লাদাখের সায়ক গ্রামে, যেটা গালওয়ান ভ্যালি বা গালওয়ান উপত্যকার 10 হেক্টর অনুর্বর জমিকে একটা বোটানিক্যাল গার্ডেনে রূপান্তর করা হয়েছে। এটা লাদাখের প্রথম বোটানিক্যাল গার্ডেন হবে, যেখানে ফল, ঔষধি গাছ, উদ্ভিদ এবং প্রাণী জগৎকে সংরক্ষণ করা হবে। এটা কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে লে হিল কাউন্সিল প্রকল্পে করা হয়েছে। লে আমাদের হচ্ছে লাদাখের ক্যাপিটাল আমরা বলতে পারি। তো এটা গাওয়ান ভ্যালিতে যে প্রস্তাবিত যে যুদ্ধক্ষেত্রের পর্যটন রুটের পাশেই অবস্থিত। আমরা জানি এই জায়গাতেই, লাদাখের এই অঞ্চলগুলোতে চায়না যখন অকুপায়েড করেছিল, চায়নার যে আমাদের যে আকসাই চীন এলাকা, সেগুলো এর কাছাকাছি অবস্থিত, সেই জন্য এইসব জায়গায় যুদ্ধক্ষেত্র রয়েছে। তো এখানে প্রচুর ধরনের আপেল, ঔষধি গাছ, বৃক্ষ, এইসব জিনিস থাকে। তো গো গ্রিন গো অর্গানিক উদ্যোগ, অর্থাৎ গো গ্রিন গো অর্গানিক মানে মানে আমাদের গো গ্রিন কথাটার মানে হচ্ছে যে আমরা সবুজে ফিরে যাবো, গো অর্গানিক মানে আমরা যে ভেষজ যেসব জিনিসপত্র ব্যবহার করি, অর্গানিক জিনিসপত্র ব্যবহার করি, সেটা এর উদ্যোগের একটা অন্যতম। এটাকে 2029 সালের মধ্যে কমপ্লিট করার কিন্তু পরিকল্পনা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, আগস্ট 2025-এ এমপিসি অনুযায়ী বর্তমানে রেপো রেট কত? অবশ্যই 5.5%। রেপো রেট কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে মনিটারি পলিসি রয়েছে, আরবিআই এর মনিটারি পলিসি, সেখানে রেপো রেট 5.5%-এ স্থির হয়েছে। রেপো রেট মানে ব্যাংক যে সুদের হারে বা আরবিআই যে সুদের হারে ব্যাংককে ঋণ দিয়ে থাকে তাকে রেপো রেট বলা হয়। উল্টো ভাবে আরবিআই যখন কোনো ব্যাংকের কাছ থেকে টাকা নেয় তখন সেটা রিভার্স রেপো রেট হয়ে থাকে। এগুলো সম্পর্কে ডিটেলস জানতে হলে অর্থনীতির ক্লাস করতে হবে,
এই ধরনের অর্থনীতির যদি ক্লাস চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমরা অবশ্যই সেই ধরনের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো স্ট্যান্ডিং ডিপোজিবল ফেসিলিটি এখানে এসডিএফ সেটা 5.2%, এমএসএ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এবং ব্যাংক রেট 5.7%। এটা ফেব্রুয়ারি 2025 সাল থেকে বিএফএস বা বেসিস পয়েন্ট কমানোর পরে করা হয়েছে। এগুলো বুঝতে গেলে ইকোনমিক্সের ক্লাস না করলে বুঝতে পারবে না। তো যাই হোক, মুদ্রাস্ফীতি 3.1 থেকে 3.7-এ কমানো হবে, এটা আশা করা হচ্ছে। 2025 সালে ভারত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাসের জন্য সারনাথকে মনোনীত করেছে। এই সারনাথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ডেফিনেটলি এটা আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। সারনাথ আমরা প্রত্যেকেই জানি গৌতম বুদ্ধ যেখানে প্রথম ধর্ম প্রচার করেছিলেন সেটা হচ্ছে সারনাথ। সারনাথের নিগদাবে তিনি ধর্ম প্রচার করেছিলেন, যেটাকে আমরা ধর্মচক্র প্রবর্তন বলে থাকি। তো 2025-26-এ ভারত প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথকে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করেছেন। সারনাথ বারাণসী উত্তরপ্রদেশের কাছে অবস্থিত, যেখানে গৌতম বুদ্ধ প্রথম ধর্মোপদেশ বা ধর্মচক্র প্রবর্তন করেছিলেন বলাই আছে। এছাড়া বৌদ্ধদের 4টে পবিত্র স্থানের মধ্যে অন্যতম এটা বোধগয়া, লুম্বিনী, কুশীনগর। লুম্বিনীতে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, বোধগয়াতে তিনি নির্বাণ লাভ করেছিলেন এবং কুশীনগরে তার মৃত্যু হয়েছিল। ধামেক স্তূপ গৌতম বুদ্ধের ধর্মোপদেশকে স্মরণ করে, যেটা 500 খ্রিস্টাব্দে বানানো হয়েছিল। অশোক স্তম্ভ সিংহ স্তম্ভ দ্বারা তৈরি করা হয়েছিল, যেটা ভারতের জাতীয় প্রতীক। চৌখণ্ডী স্তূপ যেখানে গৌতম বুদ্ধ প্রথম শিষ্যদের সাথে দেখা করেন। আর সারনাথ যেখানে জাদুঘরে এই সিংহল স্তম্ভগুলো রয়েছে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমাদের একটু জেনে রাখতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। আইআইটি মাদ্রাজে চালু হওয়া ভারতীয় সেনাবাহিনী গবেষণা সেলের নাম কি? অ্যান্সার অবশ্যই অগ্নিশোধ। ভারতীয় সেনাবাহিনী এবং আইআইটি মাদ্রাজ অগ্নিশোধ নামে ইন্ডিয়ান আর্মি রিসার্চ স্কেল আইএআরসি স্থাপন করেছে। আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে এটা ফাইটার পিলার্স অফ ট্রান্সফরমেশন কৌশলের অংশ, যেখানে অগ্নিশোধ আধুনিক এবং প্রযুক্তিকে ব্যবহার করে ল্যাবে উৎপাদনের মাধ্যমে উন্নত প্রযুক্তির হাতিয়ার তৈরি করছে, যার মধ্যে থাকবে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, ওয়্যারলেস কমিউনিকেশন এবং ইউএভি। এর মধ্যে আমরা প্রত্যেকেই জানি 2025 সালকে কোয়ান্টাম ইয়ার হিসেবে ঘোষণা করা রয়েছে। তো যাই হোক, এটা ভারতের সামরিক মানে শক্তি বাড়ানোর দিক থেকে একটা আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী প্রশ্ন, বিহারের পরবর্তী মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার ডেফিনেটলি হবে প্রত্যয় অমৃত। তো প্রত্যয় অমৃত হচ্ছে 1989 ব্যাচের একজন আইএএস অফিসার, যিনি বিহারের নতুন মুখ্য সচিব হবেন। তিনি এর আগে বিহারের মুখ্য সচিব ছিলেন অমৃত লাল মিনা। তো জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যেটা বিহারে রয়েছে, বিহারে এই নিয়োগ জারি করেছে, যেখানে ওএসডি মানে অফিসার অন স্পেশাল ডিউটি তাকে মানে দেওয়া হবে। তিনি বর্তমানে বিহারের উন্নয়ন কমিশনার হিসেবে তার দায়িত্ব পালন করছেন। 2025 সালে প্যান আমেরিকা কাপে কোন দেশ পুরুষ এবং মহিলা উভয় হকি শিরোপা জিতেছে? ডেফিনেটলি অ্যান্সার আমাদের আর্জেন্টিনা, যেটা দক্ষিণ আমেরিকার একটা দেশ। ফুটবলে খুবই নাম করেছে, যার মধ্যে মারাদোনা আমাদের খুবই বড় প্লেয়ার, তাছাড়া লিওনেল মেসি আমরা প্রত্যেকেই জানি। তো আর্জেন্টিনা উরুগুয়ের মন্টেভিডিওতে 2025 সালে প্যান আমেরিকা কাপে পুরুষ এবং মহিলা উভয় হকিতেই স্বর্ণপদক জিতেছে। মার্কিন যুক্তরাষ্ট্র উভয় ফাইনালেই রূপো জিতেছে এবং কানাডা এবং উরুগুয়ে ব্রোঞ্জ জিতেছে। পুরুষদের বিভাগে কানাডা আর মহিলাদের বিভাগে উরুগুয়ে জিতেছে। পুরুষদের ফাইনালে আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে 10-0 গোলে পরাজিত করে চতুর্থবার ধারাবাহিকভাবে এবং পঞ্চদশ সামগ্রিক শিরোপা 4বার কনজিকিউটিভ পরপর এবং পঞ্চদশ 15তম শিরোপা জিতেছে। তার মধ্যে টমাস ডোমেন পুরুষদের ফাইনালে 4টি গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। মহিলা দলও মার্কিন যুক্তরাষ্ট্রকে 3-0 পরাজিত করে সপ্তমবার পদক জিতেছে, যার মধ্যে আগুস্তিনা গেরজেলা তিনি 10টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তো এটা আর্জেন্টিনার জন্য খুবই গৌরবজনক একটা খবর। পরবর্তী প্রশ্ন, ইন্ডাসল্যান্ড ব্যাংকের নতুন এমডি এবং সিইও কে হয়েছে? এটা অ্যান্সার হবে রাজীব আনন্দ। রাজীব আনন্দ এমডি ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ইন্ডাসল্যান্ড ব্যাংকে 3 বছরের জন্য নিযুক্ত হয়েছেন। তিনি একজন অভিজ্ঞ ব্যাংকার, যিনি সম্প্রতি অ্যাক্সিস ব্যাংকের ডেপুটি এমডি হিসেবে 3 বছরের মেয়াদ কমপ্লিট করেছেন। তার নিয়োগের আগে প্রচুর 1960 কোটি টাকা লোকসান হয়েছিল হিসাব জনিত ত্রুটির কারণে। তো যাই হোক, তাকে এই পদটা দেওয়া হয়েছে ইন্ডাসল্যান্ড ব্যাংকের এমডি এবং সিইও। তো আশা করা যায় তিনি পরবর্তীকালে এই ব্যাংকের জন্য বেনিফিশিয়াল সাবিত হবে। পরবর্তী প্রশ্ন, উত্তরপ্রদেশের নতুন মুখ্য সচিব কে? অ্যান্সার ডেফিনেটলি শশী প্রকাশ গোয়েল। উত্তরপ্রদেশের নতুন মুখ্য সচিব তিনি হলেন 1989 ব্যাচের একজন আইএস অফিসার শশী প্রকাশ গোয়েল।
তিনি উত্তরপ্রদেশের এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেসামরিক বিমান চলাচল, এস্টেট এবং প্রোটোকল বিভাগেরও তিনি দায়িত্বে ছিলেন। তো তিনি মনোজ কুমার সিং এর জায়গায় তার পদটি পাবেন। তো যাই হোক, এটা উত্তরপ্রদেশের একটা উত্তরপ্রদেশের মানে সচিব হিসাবে তার যে মানে পদটা, আশা করি তিনি উত্তরপ্রদেশের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। আজকের শেষ প্রশ্ন, মেয়েদের জন্য ভারতের প্রথম ফিফা ট্যালেন্ট একাডেমি কোথায় চালু করা হয়েছে? অ্যান্সার ডেফিনেটলি হায়দ্রাবাদ। AIFF, যেটা অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন বা ফুটবল ফেডারেশন, আর ফিফা, ফিফা আমরা জানি মানে আমাদের ফুটবলের সবচেয়ে বড় সংস্থা, মেয়েদের জন্য ভারতে প্রথম ফিফা ট্যালেন্ট একাডেমি চালু করেছে, যেটা গাচিবাউলি স্টেডিয়াম কমপ্লেক্স, হায়দ্রাবাদ, সেখানে অবস্থিত। হায়দ্রাবাদ আমাদের তেলেঙ্গানায় অবস্থিত, জানি 2014 সালে হায়দ্রাবাদ থেকে মানে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা ভাগ হয় এবং ক্যাপিটাল হয় হায়দ্রাবাদ। তো তেলেঙ্গানা স্পোর্টস কনক্লেভে একটি মৌ স্বাক্ষরের মাধ্যমে এটি করা হয়েছে। ফিফার এটা একটা ডেভেলপমেন্ট স্কিমের মধ্যে অংশ। কিছুদিন আগে আমরা দেখেছি যে ফিফা ফুটবলের জন্য মানে ভারতে প্রচুর পরিমাণে ফুটবল দান করেছে বিভিন্ন স্কুলে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আগে দেখবে, ইনফরমেশন গুলো তোমরা পাবে, খুবই গুরুত্বপূর্ণ। তো মহিলাদের ফুটবলকে বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে ভারতে বাড়ানোই এর কিন্তু মূল উদ্দেশ্য। এই কারণে দেখা হয়েছে প্রতি বছর 30 জন মেয়ে এবং 30 জন ছেলেকে এর আবাসিক সুবিধা, মানে ওখানে থেকে মানে কোনো আবাসিক কথার মানে হচ্ছে ওই জায়গায় থেকে তাদেরকে ট্রেনিং দেওয়ার কথা বলা হচ্ছে। তো আশা করা যায় এর ফলে ভারতের সামগ্রিক উন্নয়ন এবং তরুণ প্রতিভা ফুটবলের আরো বেশি ডেভেলপমেন্ট হবে। তো আশা করি আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো। ধন্যবাদ।